সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিগত 16 বছর ধরে রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি দল, যেই দলের নেতা, কর্মী, সমর্থক সহ বহু মানুষ গুম, খুন, অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আজকে এখানে আমন্ত্রিত সকল অতিথির সামনে আমরা বলতে চাই, অবশ্যই আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। কারণ এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। একই সাথে 2024 সালের যে আন্দোলন হয়েছিল, সেখানে বৈষম্য নামক এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাই, আমাদের ইচ্ছা, আমাদের লক্ষ্য, আমাদের হাতে দেশ পরিচালনার সুযোগ থাকলে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। অর্থাৎ প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, একটি বিষয় আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে। একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দিতে না পারি, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের পরিকল্পনা আছে, আমরা এমন কোনো ব্যক্তিকে যদি এমন কোনো জায়গায় নিয়োগ দিই যার যোগ্যতা তার নেই, তাহলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে আমার সেই রাজনৈতিক সরকার। কারণ আমার পরিকল্পনা বাস্তবায়নের যোগ্যতাই তার নেই। ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ। সেজন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, অবশ্যই আমাদেরকে মেরিটোক্রেসি অর্থাৎ মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যার যেই যোগ্যতা যেখানে, তাকে আমরা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে আমি যখন একজন মেধাবীকে, সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। কাজেই বিএনপি সরকার নিরপেক্ষতা নিশ্চিত করেছে, কাজেই আমি চেষ্টা করব যে বিএনপি সরকার নিরপেক্ষভাবে যাতে তার কাজ করতে পারে, সেই চেষ্টা আমি করব। পুরো বিষয়টাকে আমি এইভাবে দেখি এবং সেই জন্যই আমি মনে করি যে যেইটার যোগ্য, যে আর যেই মেধা আছে, তাকে সেভাবেই সুযোগ দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল বিগত স্বৈরাচারের সময়। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা, সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের শেষ যেই ঘটে স্থানীয় সরকার, সেখানে যদি আপনারা একটু দৃষ্টি দেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ,
বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার হলো গণতন্ত্র এবং উন্নয়নের প্রাণ কেন্দ্র। আমাদের এখানে অনেকেরই অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশ দেখার, বিশেষ করে ইউরোপের উন্নত দেশগুলো দেখার। আমি নিজেও অনেক দিন ইউকেতে থাকতে বাধ্য হয়েছি। আমি সেখানে যতটুকু দেখেছি, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যে স্থানীয় সরকার বলতে যেই সরকারটিকে বোঝায়, এটিকে যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে দিতে সক্ষম হই, এটিকে যদি আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে দেশের অনেক সমস্যার সমাধান করা স্থানীয়ভাবে সম্ভব হবে। দুঃখজনকভাবে হলেও আমাদের দেশের টেকনাফের একজন মানুষকে বা তেঁতুলের একজন মানুষকে অনেক সময় ঢাকায় আসতে হয় বিভিন্ন কাজে, ছোট্ট একটি কাজে হয়তো তাকে ঢাকায় আসতে হয়। কিন্তু আমরা যদি ধীরে ধীরে স্থানীয় সরকার এটিকে যদি আমরা ধীরে ধীরে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই এমনও পরিস্থিতি দাঁড়াবে যে কোনো একটি মানুষকে তার প্রয়োজনের জন্য, ছোটোখাটো প্রয়োজনের জন্য হয়তো ঢাকায় আসার প্রয়োজন হবে না, সে স্থানীয়ভাবেই তার সমস্যার সমাধান করতে পারবে। শুধু তাই নয়, স্থানীয় সরকারটিকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে আমরা গণতন্ত্র নিয়ে যেই কথা বলছি, গণতন্ত্রের ভিত্তিটাকে শক্তিশালী করার জন্য যেই কথাটা বলছি, সেটিও করতে আমরা সক্ষম হব। কারণ জবাবদিহিটা স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে। জবাবদিহিতা যখন স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে, মানুষের জীবনমান উন্নয়ন হতে তখন বাধ্য, দুর্নীতি কমে আসতে তখন বাধ্য, প্রকৃত উন্নয়ন বলতে যা বোঝায়, আইন শৃঙ্খলা বলতে যা বোঝায়, সকল কিছু তখন ধীরে ধীরে ভালোর দিকে এগোতে থাকবে। সেই জন্য সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা চাই স্থানীয় সরকারগুলোতে পর্যাপ্ত অর্থ প্রদান করা এবং সেটির মাধ্যমে জনগণের ক্ষমতাকে ধীরে ধীরে শক্তিশালী করা, ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা। আমরা 20 কোটি মানুষের দেশ, ঢাকা থেকে আমরা কখনোই সার্বিকভাবে দেশের উন্নয়ন করতে সক্ষম হব না। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, জবাবদিহিতা তৈরি করতে পারি এবং লোকাল যেই সমস্যাগুলো আছে সেগুলো যাতে স্থানীয় পর্যায়ে আমরা ধীরে ধীরে সমাধান করতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদেরকে আমন্ত্রণ করব আমাদের দ্বিতীয় স্তম্ভ বা দ্বিতীয় পিলারটি দেখার জন্য, যেটাকে আমরা নামকরণ করেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে এইটিকে আমরা বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, এটিকে আমরা কয়েক ভাগে আবার ভাগ করেছি। এখানে প্রথমে আছে সামাজিক সুরক্ষা, যেটি অবশ্যই প্রয়োজন। এটি শুধু বাংলাদেশের মতন দেশে না, এটা ইউরোপের যে কোনো ডেভেলপ যেগুলো ভালো দেশ, সেখানেও কিন্তু এই সামাজিক সুরক্ষা মানুষকে প্রদান করা হয়ে থাকে। এরপর আছে নারীর ক্ষমতায়ন। একটি দেশ, যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। এরপরে আছে, এই ঘরের মধ্যে আছে কৃষি এবং খাদ্য, দুটো একইভাবে রিলেটেড। কৃষি যদি ভালো না হয়, খাদ্যের সরবরাহ যদি ঠিকভাবে না থাকে, স্বাভাবিকভাবে মানুষ অপুষ্টি সহ বিভিন্নভাবে আস্তে আস্তে পিছিয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে কর্মসংস্থান এবং যুব উন্নয়ন। আমাদের 4.5 কোটি প্রায় ইয়াং মানুষ, এই মানুষদেরকে যদি আমরা কর্মসংস্থান বা উন্নয়নের দিকে নিয়ে যেতে না পারি, কোনোভাবেই সম্ভব না উন্নয়নকে ধরে রাখা। শিক্ষা, মানব সম্পদ, স্বাস্থ্যসেবা, প্রত্যেকটি আমাদের জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে একটি বিষয় আসছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি। আমরা যখন ওই ঘরে যাব, আমি আপনাদের সাথে সংক্ষেপে এই বিষয়টি, আমার মতামতটি আপনাদের সামনে তুলে ধরবো বা আমাদের পর্যালোচনা। এরপরে আছে আমাদের প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে বাস করেন এবং তারা আমাদেরকে দেশ গঠনে বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাদেরকে নিয়ে আমাদের
কি চিন্তা, সেটিও সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। এবং এরপরে আসছে পরিবেশ, পানি ও দুর্যোগ ব্যবস্থাপনা। আমরা যদি প্রথমে আসি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সামাজিক সুরক্ষা। 4 কোটি, বাংলাদেশে 4 কোটি মানুষ, 4 কোটিরও বেশি মানুষ দারিদ্রতার ভিতরে বা চরম দারিদ্রতার ভিতরে বাস করছে। এর মধ্যে দেশে প্রায় 53 লক্ষ নারী আছে যারা বিধবা। একটি বড় অংশ আছে যাদেরকে নিয়ে আমরা সাধারণত কথা বলি না, বলার সুযোগ হয় না, অথবা বিভিন্ন কারণে আমরা এড়িয়ে যাই। সেটি হচ্ছে প্রতিবন্ধী মানুষ। যেভাবেই হোক আমাদের সমাজ ব্যবস্থার কারণে কেন জানি এই মানুষগুলোকে আমরা চেষ্টা করি লুকিয়ে রাখতে, যেটি একদিক থেকে অন্যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রথমেই আমরা দুটি কাজে হাত দিয়েছি, যে দুটি বিষয় কম বেশি আপনারা এর মধ্যে শুনেছেন। দুটি কাজ আমরা শুরু করতে চাই এই সামাজিক সুরক্ষাটাকে নিশ্চিত করার জন্য। সেটি কি? সেটি হচ্ছে আমরা বাংলাদেশে প্রত্যেক গৃহিণীর হাতে, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই। সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা, এটি কিন্তু শুধু নারীরা পাবেন এই ফ্যামিলি কার্ডটা। এখন আপনি হয়তো বলতে পারেন এই ফ্যামিলি কার্ড দিয়ে কী হবে? সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একটি কথা প্রায় বলছি, আমাদের পরের যেটি আছে নারীর ক্ষমতায়ন। দেখুন, আমাদের দেশের নারীরা, অধিকাংশ নারী কি অবস্থায় থাকেন সামাজিক বা মানসিক বা পারিবারিকভাবে, আমি সেই দীর্ঘ আলোচনায় গেলাম না। আমরা সকলেই জানি ওনারা অনেক ডিপ্রাইভড অবস্থায় থাকেন, আন্ডার প্রিভিলেজ অবস্থায় ওনারা থাকেন। আমরা যখনই সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দেব, স্বাভাবিকভাবে কিন্তু উনি এমপাওয়ার্ড ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার একটা শক্তি বৃদ্ধি পাবে। ওনার পরিবারের কাছে, বাবার পরিবার, নিজের স্বামীর পরিবার, শ্বশুর বাড়ি, সকল জায়গায় উনি কিছুটা এমপাওয়ার্ড ফিল হবেন। এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসনের পরে এই কার্ডের মাধ্যমে আমরা যেটি এর মধ্যে ক্যাম্পেনিং করেছি, সেখানে আমরা বলেছি আমরা তাদেরকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই, অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেকেই বলতে পারেন যে 2 থেকে 2,500 টাকা দিয়ে কী হবে একজনের? আমরা কিন্তু একবারও বলিনি আমরা তাদেরকে পুরো মাসের সহযোগিতা দেব। আপনি চিন্তা করে দেখেন, গ্রামের একটি সাধারণ পরিবার, যার সদস্য সংখ্যা এভারেজে 5 থেকে 6 জন, আপনি যদি তার এভারেজ খুব এসেনশিয়াল বাজার সদাই যদি আপনি মনে করেন 5 থেকে 6,000 টাকা হয়ে থাকে মিনিমাম, এর নিচে তো কষ্টকর ব্যাপার, এটা হয়ে থাকে, অর্থাৎ 4 সপ্তাহের খরচ যদি চা হয়ে থাকে, আপনি যদি তাকে 2,500 টাকার মতন দেন, তার মানে আপনি তাকে মোটামুটিভাবে 1 সপ্তাহের একটা সাপোর্ট আপনি তাকে দিচ্ছেন। এই 1 সপ্তাহ সাপোর্টটা আমরা যারা আজকে এত সুন্দর জায়গায় বসে আলোচনা করছি, আমাদের কাছে এটা গায়েই লাগবে না বিষয়টা, বাট আমরা যদি তাদের সেই বাস্তব অবস্থায় যাই, এই 1 সপ্তাহের 2,500 টাকার সহযোগিতা তার জন্য বিরাট বড় ব্যাপার। এই 2,500 টাকা সে কোনো না কোনোভাবে খরচ করছে, কিন্তু আপনি যখন তাকে এডিশনাল সাপোর্ট দিবেন, তখন একজন নারী এই 2,500 টাকাটা বিভিন্নভাবে খরচ করবে, অথবা সে তার নিজস্ব খরচ থেকে যেই টাকাটা সে বাঁচাতে পারবে সেটা তার বিভিন্নভাবে সে খরচ করবে। আসুন আমরা সংক্ষেপে দেখি সে কীভাবে কোথায় কোথায় সে খরচ করবে। আমরা যেই স্টাডি করেছি সেখানে আমরা 3টি জায়গা পেয়েছি যেখানে একজন নারী যতটুকু অর্থ বাঁচাতে পারেন সেটা সে খরচ করবে। কোথায় করবে? প্রথমত তার পরিবারের যে সন্তান আছে তাদের খাওয়া দাওয়া, হেলথের পিছনে সে খরচ করবে প্রথমেই, যে তার ছেলেমেয়েরা একটু ভালো খাক, একটু ভালোভাবে খেয়ে পরে থাকুক। আচ্ছা, তারপরে সেখান থেকে যদি সে খরচ বাঁচাতে পারে, তাহলে সে চেষ্টা করবে তার সন্তানদের লেখাপড়ার পিছনে, যে তার সন্তানটা একটু বেটার লেখাপড়া করুক, সে টাকাটা ওখানে খরচ করবে। তারপরে থার্ড জায়গা সে যেটা খরচ করবে, সে যদি টাকা সাশ্রয় করতে পারে, সেভিং করতে পারে, তাহলে সে যেটা করবে, সেটা তার আশেপাশে গ্রাম অঞ্চলে সে ছোট বিনিয়োগ করবে, ইনভেস্ট করবে, অর্থাৎ লোকাল ইকোনমিতে সে কন্ট্রিবিউট করবে, লোকাল ইকোনমিটা সে রান করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি এভাবে দেখি, একটা পরিবার 5 বছর 7 বছর ধরে এই সাপোর্টটা পেল,
আপনি চিন্তা করেন, একটা পরিবার, একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে, 10টা পরিবার যদি, তার মধ্যে 7টা পরিবার যদি অসচ্ছল থাকে, তারা যদি এই সাপোর্টটা পায়, তার মানে 7টা পরিবার কিন্তু মোটামুটিভাবে 5-7 বছর পরে একটা মোটামুটিভাবে অর্থনৈতিক অবস্থার মধ্যে আসলো। এই যে 7টা পরিবার মানে যে লোকাল ইকোনমিতে কন্ট্রিবিউট করেছে, তাহলে আপনি দেখেন, সে হয়তো হাঁস মুরগি পালন করেছে, সে ডিমটা বিক্রি করেছে, আরেকজন ডিম কিনেছে, সেখান থেকে সে তার যে বিক্রি করে ইনকাম করলো, সে গামছা কিনেছে, অথবা চুড়ি কিনেছে, অথবা কসমেটিক কিনেছে। অর্থাৎ কোনো না কোনো ইকোনমিতে 10 টাকা 5 টাকা করেও ছোট ছোট কিন্তু সে কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন এইভাবে লোকাল ইকোনমিতে আপনি রিসোর্স পাম্প করতে থাকবেন, তখন কিন্তু আস্তে আস্তে পুরো ইকোনমিটা অনেক ভাইব্রেন্ট হওয়া ধরবে। আপনি একটা গ্রামকে এভাবে আপনি মোটামুটিভাবে একটা ভালো অবস্থানে নিয়ে আসলেন। আস্তে আস্তে ওই ইউনিয়নটা, আস্তে আস্তে উপজেলাটা, আস্তে আস্তে জেলাটা, আস্তে আস্তে বিভাগটা, আস্তে আস্তে সকল বিভাগ। অর্থাৎ 7 বছর পরে কিন্তু আপনি অনেক বেটার একটি চিত্র পাবেন। অন্তত আমাদের স্টাডি আমাদেরকে তাই বলছে। সেজন্যই আমরা মনে করি এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুনতে খুব ছোট লাগছে, কিন্তু এটার লং টার্ম পজিটিভ এফেক্ট অনেক 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 বড় হবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। বাংলাদেশে মোটামুটিভাবে 4 রকমের কৃষক আছে। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড় কৃষক আছে। সরকারের হিসাব মতে বিভিন্ন জমির ক্যাটাগরি অনুযায়ী এই কৃষকদেরকে ভাগ করে হয়ে থাকে। আমরা প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পর্যন্ত যাব। এই কৃষকদেরকে আমরা যেটা করব, যেমন ধরেন একজন কৃষকের হয়তো 5 বিঘা জমি আছে। এখন ওই কৃষকটি কি কি চাষ করে, আমরা যখন এই কার্ডটা তাকে দেব, এই কার্ডটা দেওয়ার প্রক্রিয়া যখন আমরা শুরু করব, তখন কিন্তু সারা বাংলাদেশে এই মুহূর্তে যেই ডাটা আমাদের কাছে আছে, সরাসরি জমিতে চাষাবাস কাজ করেন 1.5 কোটির মতন কৃষক আছে। আমরা এই প্রত্যেকটা মানুষকে যাকে যাকে কার্ড দেবো, প্রত্যেকটা মানুষকে কে কোথায় কার কতটুকু জমি আছে, কে কি চাষ করছে, পুরো জিনিসটাকে একটা আমরা ডাটা প্রসেসের মধ্যে, পুরো একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসবো। কাজে সাতক্ষীরায় কোন এলাকায় কোন কৃষক কি চাষ করছে, টেকনাফে কোন এলাকায় কোন কৃষক চাষ করছে, দিনাজপুরে কোন এলাকায় কোন কৃষক কি চাষ করছে, সব জিনিস আমাদের পুরা সিস্টেমের মধ্যে চলে আসবে। এবং আসার পরে যেটা হবে, আমরা তখন জানতে পারবো যে ঠিক আছে, ওখানে অমুক আলু চাষ করছে, ওখানে অমুক টমেটো চাষ করছে, ওখানে অমুক বাঁধাকপি চাষ করছে। আচ্ছা, বাঁধাকপির সাথে সে আর কি কি চাষ করছে, হয়তো ছোট কৃষক সে, তাকে আমরা এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তার যে কোনো একটা ফসলের সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বীজ হতে পারে, কীটনাশক ওষুধ এবং সার, এই পরিমাণটা আমরা তাকে দেওয়ার চেষ্টা করব। আপনারা বলতে পারেন যে কেন দেওয়ার চেষ্টা করব? এই জন্য দেওয়ার চেষ্টা করব আমরা, যে বিভিন্ন কারণে তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে চালাতে হয়, কিন্তু আমরা যদি এই সাপোর্টটা তাকে অন্তত 5-7 বছর ধরে সাপোর্টটা দিতে পারি, তখন কিন্তু একটা সময় এসে কিন্তু সে একটা জায়গায় এসে দাঁড়াবে, কৃষকটা একটা জায়গায় এসে দাঁড়াবে। অর্থাৎ স্টেট থেকে যে সাপোর্টটা তাকে দেওয়া হবে, তার যেই রিসোর্সটা নিজের কাছ থেকে যেত, সেই রিসোর্সটা সে তখন সেভ করতে পারবে, সেই রিসোর্সটা দিয়ে সে অন্য কোনো কাজ করতে পারবে, যেহেতু স্টেট তাকে একটা সাপোর্ট তাকে দিচ্ছে। এবং উই হ্যাভ রিজন টু বিলিভ যে এক সময় গিয়ে এই কৃষকটা একজন সচ্ছল কৃষক হিসাবে দাঁড় করাতে পারবে নিজেকে। এবং সেই জন্যই আমরা এই কৃষক কার্ডটা দিতে চাচ্ছি। আপনাদের কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা কি শুধু যারা জমিতে চাষ করছে তাদেরকে এই কার্ডটা দেবো? নো, আমরা যারা জমিতে চাষাবাস করছেন শুধু তাদেরকেই আমরা এই কার্ডটা দিব না। আমরা এই কার্ডটা দিব মৎস্য চাষি আছে তাদেরকে আমরা দিব, আমরা এই কার্ডটা দিব খামারি আছে, হাঁস মুরগি পালন করছে, গরু পালন করছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামারি আছেন, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই। অর্থাৎ সরাসরি স্টেটের পক্ষ থেকে আমরা কার্ডটা পৌঁছে দিতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, এই কার্ডটার মাধ্যমে আমরা যাদেরকে এই কার্ডটা পৌঁছে দিব, একই সাথে কম বেশি এখন সস্তায় সবার কাছেই অ্যাপ থাকে, স্মার্টফোন থাকে। সেই স্মার্টফোনের মধ্যে আমরা তাদেরকে একটা অ্যাপ আমরা ডাউনলোড করে দিব। কি সেই অ্যাপটা? এই অ্যাপটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। বাংলাদেশি একজন সায়েন্টিস্ট, উনি অস্ট্রেলিয়াতে থাকেন,
ওই ভদ্রলোক কাজ করছেন এইটা নিয়ে। এর মধ্যে প্রায় 350 প্রায় 500-র মতন কৃষক তার সাথে কানেক্টেডও আছেন। আচ্ছা, এই কৃষকদের সুবিধাটা কি হচ্ছে? যেমন ধরেন বগুড়াতে কোনো একটি উপজেলায় একজন কৃষক আছে, সে আগামীকাল তার জমিতে সার ছিটাবে। এখন আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, সে একটা ডিলিমার মধ্যে আছে। সে যেটা করতে পারবে, তার কাছে যখন আমরা ওই অ্যাপটা দিয়ে দিব, সেই অ্যাপটা দিয়ে সে চেক করে নিতে পারবে যে কালকে বৃষ্টি হবে কি না। যদি বৃষ্টি হয় সে সারটা দিবে না, যদি বৃষ্টি না হয় তাহলে সে সারটা দেবে, তার ফলে তার সারটা ধুয়ে যাবে না। আমরা এই কার্ডের মাধ্যমে আমরা ওই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করে আনতে চাচ্ছি। শুধু এটা নয়, আমরা তাকে স্মার্টফোনের মাধ্যমে আরেকটি অ্যাপও তাকে আমরা সহযোগিতা করব। কি সেই অ্যাপটা? সেই অ্যাপটা হচ্ছে, তার ফোনটা যদি সে তার ফসলের উপরে ধরে, তার ফসলের হেলথের কি অবস্থা, কোনো রোগ বালাই কোনো হয়েছে কিনা ফসলের, সেই জিনিসটাও সে তখন জানতে পারবে। যদিও কৃষকদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা এই অ্যাপটাও ডেভেলপ করেছি, যেটা ধীরে 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 আমরা সারা দেশে সকল কৃষকের কাছে পৌঁছে দিব। কাজেই এই সুবিধাগুলো আছে। এর বাইরে বিমার সুবিধা আছে, এর বাইরে কার্ডটা থাকলে তার জন্য কৃষি লোনের সুবিধা আছে। এই সুবিধাগুলো থাকবে, নর্মাল যেগুলো আছে এই সুবিধাগুলো থাকবেই তাদের কাছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সামাজিক সুরক্ষার মধ্যে আমি ব্যক্তিগতভাবে, এখানে অনেকগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, কই গেল, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, তবে এখানে একটি আমরা লাইন রেখেছি যেটি ব্যক্তিগতভাবে আমি যেটির প্রতি খুবই যত্নশীল। সেটি হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন নামে একটি আইন আছে। এই আইনটিকে আমরা যতটুকু সম্ভব কার্যকর করতে চাই। আমাদের দেশে এরকম অনেক বৃদ্ধ পিতামাতা আছেন যাদেরকে অনেক সময় যে কোনো কারণে সন্তানরা দেখতে চায় না বা ভরণ পোষণ করে না, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে বৃদ্ধ পিতামাতাদের পাশে দাঁড়ানো যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, এ ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে পরে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, এই কাজটিতে যখন আমরা হাত দিব, আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের এরপরে সেকেন্ড যেটি আছে আমাদের নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের ব্যাপারে এর আগেই বলেছি যে আমাদের যে ফ্যামিলি কার্ডটা, এটার মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি জিনিসটাকে এইভাবে দেখি, এর আগে বেগম খালেদা জিয়া যতবার রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনাদের সকলেরই ধারণা আছে যে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করেছিলেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের দেশে এখন যে কোনো স্কুল কলেজ যেখানেই যাই, আমরা যদি এনরোলমেন্ট দেখি, আমরা দেখব যে ছেলে মেয়ে সমান সমান, ক্ষেত্র বিশেষে মেয়েদের সংখ্যা বেশি বিভিন্ন স্কুল কলেজ সব কিছুতে। এখন শুধু শিক্ষা দিলে তো হবে না, আমি যেটা আগেই বলেছি, শিক্ষার পাশাপাশি তাদেরকে আমাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এই নারীদেরকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এই নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো, যেই সমাজে মানুষ যুক্তি তর্ক দিয়ে চলবে, যেই সমাজে আমরা মনে করি, আমরা আশা করি, যেখানে খুব সুন্দরভাবে আমরা শান্তি স্থাপনের কাজ করতে পারবো। এবং সেজন্যই আমরা ফ্যামিলি কার্ডটি আমরা প্রবর্তন করতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারীদেরকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তাদেরকে এম্পাওয়ার্ড করতে চাই আমরা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের একটি সেক্টর আছে বাংলাদেশে, যেটিকে আমরা গার্মেন্টস সেক্টর বলি, যেটি নিয়ে আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিক গর্ব করি। আমরা যখন বিদেশে যাই, যারা বিদেশে থাকি বা বিদেশে যাই, আমরা যখন জামা কাপড় কিনি, যখন লেবেলটা দেখি মেড ইন বাংলাদেশ, আর মুখের মধ্যে সুন্দর একটা হাসি আমাদের ফুটে ওঠে, ভালো লাগে মনের মধ্যে যে এই জামাটা মেড ইন বাংলাদেশ। যখন কোনো ব্র্যান্ডেড শপে আমরা দেখি মেড ইন বাংলাদেশ কাপড়টা, এই গার্মেন্টস শিল্পে
বহু নারী কাজ করেন। বলা যায় টোটাল গার্মেন্ট শিল্পে যত মানুষ কাজ করে, যত শ্রমিক কাজ করে, তার 70% বা তার কিছু বেশি নারী শ্রমিক আমাদের। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধু একটি সেক্টরেই কেন আমরা নারী রাখবো? আমাদের নারীরা তো কৃষিতেও কাজ করেন, আমাদের নারীরা তো অন্যান্য অনেক সেক্টরে কাজ করেন। আমাদের একটি লক্ষ্য এবং একটি পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে আমরা গার্মেন্টসের বাইরে আরও নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই, যেখানে নারীদের আরও বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে। সেটি গার্মেন্টসের মতন অনেক সেক্টর আছে যেগুলোকে আমরা ইজিলি আনতে পারি। সেটি টয় সেক্টর হতে পারে, সেটি লেদার সেক্টর হতে পারে যেখানে নারীরা কাজ করতে পারবেন, সেটি এরকম আরও অনেক সেক্টর আছে যেখানে নারীরা কাজ করতে পারেন। অর্থাৎ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে মোর নাম্বার অফ দেশের যে নারী জনগোষ্ঠী আছে তারা কর্মসংস্থানের ব্যবস্থায় এরকম সেক্টরকে আমাদের ইনভাইট করে দেশের মধ্যে নিয়ে আসা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বিশ্বাস করি, উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা বিশ্বাস করি যে একজন নারীকে যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, স্বাভাবিকভাবেই প্রকৃতিগত কারণ হিসাবেই তাদেরকে আমাদের আরও কিছু ব্যাপারে সহযোগিতা করা উচিত। তাদের কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে বরঞ্চ আমরা যদি প্রাকৃতিকগতভাবে বিষয়টি বিবেচনা করি, একজন নারীকে তার সন্তানকে অনেক সময় দেখভাল করতে হয়, হয়তো ঘরে হয়তো তার সন্তানকে দেখভাল করার মতন সেই সাপোর্টটা তার নেই, তার কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। অর্থাৎ একজন নারী যখন তার সন্তানকে নিয়ে কর্মস্থলে আসবেন, উনি যেই 8 ঘন্টা বা 10 ঘন্টা বা যতক্ষণই উনি কাজ করেন, অতটুকু সময় যাতে উনি নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা এনশিওর করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে হয় আপনাদের বিরক্তির উদ্রেক হচ্ছি না। আমি চেষ্টা করছি সংক্ষেপে রাখার জন্য আমার আলোচনাটা, উপস্থাপনাটা। আমি হয়তো ঠিক রেগুলার নর্মালি আপনারা যেভাবে দেখে অভ্যস্ত ম্যানিফেস্টো উপস্থাপন, আমি ঠিক ওভাবে যাচ্ছি না। নর্মালি সাধারণত লাইন বাই লাইন আমাদের নেতৃবৃন্দরা পড়ে যান। আমি যতটুকু বিশ্বাস করি, যতটুকু বুঝি, যতটুকু জানি, যে জিনিসগুলো আমি বিশ্বাস করি, আপনাদের সামনে আমি সেই জিনিসগুলোই উপস্থাপনের চেষ্টা করছি। অবশ্যই এর অর্থ এই নয় যে বাকি জিনিসগুলোর সাথে আমি একমত নই। অবশ্যই বাকি জিনিসগুলোর সাথে আমি একমত। আমার পার্টির নেতৃবৃন্দ, আমাদের এক্সপার্টসরা মিলে সব তৈরি করেছেন, সবগুলোর সাথেই আমি একমত যে এই সবগুলোই কাজ আমরা পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ করব। তবে এখানে যেই বিষয়গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে বা বেশি পছন্দ, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি সংক্ষেপে উপস্থাপন করছি। সম্মানিত উপস্থিতবৃন্দ, আসুন এরপরে কৃষি এবং খাদ্য। কৃষির ব্যাপারে কৃষক কার্ড নিয়ে আমি আপনাদেরকে কিছুটা বলেছি। এই কৃষক কার্ড আমরা বিশ্বাস করি কৃষি এবং কৃষককে একটা খুব স্ট্রং সাপোর্ট দিবে, যেটি লং রানে আমাদের কৃষি এবং কৃষককে গড়ে তুলতে আমাদের জন্য, দেশের জন্য এটা ভালো হবে। আমরা এর মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেটি আমরা 91 সালেও কাজটি করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া যখন উনি সরকার গঠন করেন। এইবার ইনশাল্লাহ 12 তারিখে আমরা সরকার গঠনে সক্ষম হলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ, সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই। আমরা হিসাব করে দেখেছি, আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে, আমরা হিসাব করে দেখেছি যে এই মুহূর্তে যত ঋণ আছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যদি আমরা মওকুফ করি, সেটা সরকারের এমন কিছু চাপ পড়বে না। কাজে কৃষকদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটি আমরা করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একটি কাজ শুরু করতে চাই। এই কাজটি পরিবেশের সাথে সম্পর্কিত, এই কাজটি কৃষির সাথে সম্পর্কিত, এই কাজটি প্রকৃতির অনেক কিছুর সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই। খাল খনন কর্মসূচি আমরা দেখেছি দেশে গ্রামে যেরকম পপুলার, একইভাবে শহর অঞ্চলগুলোতেও খাল খনন কর্মসূচি অনেক পপুলার। এবং খাল খনন কর্মসূচি আমরা কেন তৈরি করতে চাই, আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি উদাহরণ দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের খাল খনন কর্মসূচি যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার মধ্যে 20,000 কিলোমিটার ক্যানেল ডিগিং আমরা করতে চাই সারা দেশ মিলে। এখন এর অনেকগুলো কারণ আছে, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে
একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে চাই। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে 1 বছর আগে হঠাৎ করে একটি ফ্লাড হয়েছিল নোয়াখালী অঞ্চলে, গ্রেটার নোয়াখালী অঞ্চলে। দয়া করে আপনারা সকলে একটা সুইমিং পুলের কথা চিন্তা করুন, যেই সুইমিং পুলটার রেডিয়াস 50 স্কোয়ার মাইল, এভারেজ ডেপথ হচ্ছে 7 ফিট। আমরা যদি এরকম একটা সুইমিং পুল চিন্তা করি, সেই নোয়াখালী অঞ্চলে যেই বন্যাটা হয়েছিল, আমরা যদি পুরোটাকে এরকম একটা সুইমিং পুল চিন্তা করি, তাহলে চিন্তা করে দেখবেন ওই পানি যেটা হয়েছিল সেটা কিন্তু 15 দিন পরে চলে গিয়েছিল। কিন্তু আমরা যদি একটা 50 স্কোয়ার মাইলের একটা সুইমিং পুল, যেটার এভারেজ ডেপথ হচ্ছে 7 ফিট, আমরা যদি এই পরিমাণ পানিকে, যেই পানিটি আমাদের কাছে থাকবে যতক্ষণ আমাদের প্রয়োজন, 7-15 দিনে চলে যাবে না। যদি আমরা এই পানিটিকে ধরে রাখতে চাই, ধরে রাখার ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই খাল খনন করতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খাল খনন আমাদেরকে আরেকটি কারণে করতে হবে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, এখন নলকূপের জন্য বোরিং করি না কেন, আমাদেরকে অনেক ভেতরে যেতে হয়। অর্থাৎ সারফেস ওয়াটার এত পরিমাণ আমরা ব্যবহার করেছি যে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটারও ব্যবহার করতে করতে আমাদের ওয়াটার লেভেল অনেক নিচে চলে গিয়েছে। আমরা যদি এই ওয়াটারটাকে রিচার্জ না করি, তাহলে আমাদেরকে আগামী কয়েক বছর পরে ভীষণ বিপদে পড়তে হবে। খাল খনন হচ্ছে এটির অন্যতম আরেকটি কারণ। আমাদের একটি প্রবলেম আছে, আর্সেনিক প্রবলেম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক প্রবলেম আছে। আপনি যত আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেনে তুলবেন, আর্সেনিক আস্তে আস্তে উপরে আসতে শুরু করবে। আপনি যত ওয়াটার রিচার্জ করবেন, আস্তে আস্তে আর্সেনিকটা ডাইলিউট হতে লাগবে, নিচে চলে যেতে লাগবে। কাজেই বিভিন্ন বিষয়ে যদি আমরা বিবেচনা করি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন অনেক সময় যখন ঢাকা থেকে একটু বাইরে টেরে যান, আপনারা বাই রোড যান, আপনারা খেয়াল করে দেখবেন রাস্তার দুই ধারে কম বেশি যেই গাছগুলো থাকে, দেখবেন গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে। এই নেতিয়ে পড়ার আরেকটা কারণ হচ্ছে ওই এলাকায় যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে এত নিচে চলে গিয়েছে যে গাছগুলো তার শিকড় আর নিচে পাঠাতে পারে না, এত নিচে চলে গিয়েছে। কাজে আমাদের এই প্রকৃতিকেও যদি আমাদের ঠিক করতে হয়, ধীরে ধীরে যদি আবার একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের ক্যানেল ডিগিং করা অত্যন্ত প্রয়োজন। আমাদের পরিকল্পনার মধ্যে একটি রয়েছে বরেন্দ্র প্রকল্প পুনর্চালুকরণ করা। এই বরেন্দ্র প্রকল্প সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে। এটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওইদিকে শুরু হয়েছিল এবং এটির বিস্তার মোটামুটি ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত। এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরে আমাদের পুরো উত্তরাঞ্চলের কৃষির উৎপাদনই একদম পাল্টে গিয়েছিল। এই প্রকল্পটি মোটামুটিভাবে এখন অলমোস্ট মৃত পায়। আমরা চাই এই প্রকল্পটিকে আবার চালু করার জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের এই কৃষি এবং খাদ্যের মধ্যে আপনি যদি খেয়াল করেন, ডান দিকে একটি আছে জলবায়ু ঝুঁকি মোকাবেলা। জলবায়ু ঝুঁকি মোকাবেলা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ঝুঁকিটা আমাদের জন্য অত্যন্ত রিস্কি একটা ঝুঁকি। আমরা যদি দেখি আমাদের দক্ষিণাঞ্চল যেভাবে গাছপালা মরে যাচ্ছে, দক্ষিণাঞ্চলে যেভাবে নদী নালা শুকিয়ে যাচ্ছে, যেভাবে সমুদ্রের পানি উপরে উঠে আসছে, আমরা যদি দেখি আমাদের সারা বাংলাদেশে কিভাবে ফরেস্টেশন ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েট এই কাজটিতে হাত দিতে হবে। এবং আমরা ঠিক করেছি 5 বছরে আমরা চেষ্টা করব, 5 বছরে আমরা চেষ্টা করব, যদিও খুব অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, তারপরে আমাদের পরিকল্পনা আছে এবং 5 বছরে আমরা চেষ্টা করছি প্রায় 50 কোটির কাছাকাছি বৃক্ষরোপণ করার জন্য। এরই ভিতরে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা মোটামুটিভাবে কাজ করেছেন যে কোন এলাকার কোন বৃক্ষটা ভালো হবে, সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। কাজেই টেকনাফে যেই বৃক্ষটা হবে, তেঁতুলিতেও সেটা হতে পারে, কিন্তু অত ভালো হবে না, কারণ ওখানকার সয়েল ইজ ডিফারেন্ট, ক্লাইমেট আবহাওয়া কিছুটা ডিফারেন্ট। সেই জন্য আমরা সেভাবেই চিন্তা ভাবনা করেছি। এবং আরেকটি জিনিস করেছি, এখন যেটা মডার্ন যুগে করা যায়, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি কোনো জায়গায় যদি 500 গাছ লাগান, আপনি যদি 500 গাছের চারা ওখানে রোপণ করতে চান, ওখানে 500 চারা রোপণ হলো কি হলো না, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ওটা ঘরে বসেই আপনি দেখতে পারবেন, মনিটর করতে পারবেন। সেজন্য এই সুবিধাটাও আমাদের আছে। তো আমাদেরকে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদেরকে জলবায়ুর উপযোগী যেই গাছগুলো আছে সেগুলো লাগাতে হবে, সেগুলো রোপণ করতে হবে। যেমন আমরা যদি ঢাকা শহরে, এই বোধহয় গত পরশুদিনও আমরা কোনো একটা নিউজে আমি দেখলাম যে ঢাকা শহর বোধহয় পলিউশনে আবার বোধহয় কয়েকটার মধ্যে প্রথম বা দ্বিতীয় তৃতীয় এরকম হয়েছে। কাজেই এই ঢাকা শহরের এয়ারকেও যদি ফিল্টার করতে হয়, আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে
যে নিম গাছ সাধারণত অন্য নর্মাল গাছের থেকে 3 গুণ বেশি অক্সিজেন প্রডিউস করে। কাজে আমরা যদি নিম গাছ প্রচুর পরিমাণে ঢাকা শহরে লাগাতে সক্ষম হই, রোপণ করতে সক্ষম হই, তাহলে আমরা কিছুটা হলেও আমাদের ঢাকা শহরের বাতাসকে আমরা ফিল্টার করতে পারবো। অবশ্যই এর বাইরে আমাদেরকে অনেকগুলো স্টেপ গ্রহণ করতে হবে, যেমন ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে আনতে হবে, ফসিল ফুয়েল যেগুলোতে ব্যবহার হয় সেগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে, আমাদেরকে ইলেকট্রিক ভেহিকলকে মোর এনকারেজ করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের কৃষিতে একটি বিরাট বড় সমস্যা আছে, সেটি হচ্ছে কৃষক এবং বাজারের সরাসরি যে সংযোগটা, এটা বিভিন্ন কারণে আমাদের পক্ষে হয়তো গড়ে তোলা সম্ভব হয়নি। আমাদের পরিকল্পনা আছে যে কিভাবে কৃষক এবং বাজারকে আমরা সরাসরি সম্পৃক্ত করতে পারি, অর্থাৎ মিডলম্যানের যে প্রকৃতি আছে সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং একই সাথে ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে কমিয়ে আনা যায়, এই বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সো দ্যাট তাহলে কৃষিজাত উৎপন্ন যে দ্রব্যগুলো সেগুলোর দামটা আমরা কমিয়ে আনতে পারবো। সেটাকে দাম যদি আমরা কমিয়ে আনতে পারি তা আমরা মানুষের কাছে কম মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। আমাদের আরেকটি বড় পরিকল্পনা আছে বা বড় সমস্যা আছে, সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলাদি শাক সবজি এগুলো উৎপাদিত হচ্ছে, কিন্তু আমাদের কৃষকরা কোনো শাক সবজি ফলাদি হয়তো 7 দিন 15 দিন বা 1 মাসের জন্য এটাকে রেফ্রিজারেট করতে হবে, কিন্তু সেই রেফ্রিজারেট করার সিস্টেমটা আমাদের এখানে নেই, এবং যেটাকে হিমাগার বা কোল্ড স্টোরেজ বলে। আমরা এর মধ্যে কাজ করেছি যে কোথায় কোথায় আমাদের কি উৎপাদিত হয়, কোথায় কোথায় কিভাবে, যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে বা রাজশাহীতে প্রচুর পরিমাণে আম হয়, আমটাকে কিভাবে প্রিজার্ভ করা সম্ভব হতে পারে সেইভাবে আমরা সেখানে হিমাগারটা তো করে তুলব। যেখানে আমাদের টমেটো হচ্ছে, সেই সিলেট অঞ্চল ধরে যে বিভিন্ন জায়গায় আমাদের টমেটো হচ্ছে, এই টমেটোগুলো আমরা একসময় দেখি যে কৃষকরা ফেলে দেয় বা গরু ছাগল খায়, কারণ সে প্রপার দাম পাচ্ছে না, কারণ একটা সার্টেন টাইমের পরে সে যে ওটাকে রেফ্রিজারেট করবে সেই অবস্থাটা নেই। কাজে এই সবগুলো জিনিসকে আমরা মার্ক করেছি এবং ধীরে ধীরে আমরা এই হিমাগার সিস্টেম বা রেফ্রিজারেট সিস্টেমটাকে আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব কর্মসংস্থান ও যুব উন্নয়নটি দেখার জন্য। কর্মসংস্থান এবং যুব উন্নয়ন, আমাদের প্রায় 27 লক্ষ বেকার আছে, এর মধ্যে 9 লক্ষ হচ্ছে আমাদের শিক্ষিত বেকার। প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে বই কমছে না। আমরা যদি আমাদের ডেমোগ্রাফি দেখি, পপুলেশন ডেমোগ্রাফিটা দেখি যে 15-20 বছর থেকে আমাদের 60-62 বছর পর্যন্ত, তাহলে এটির সুবিধা আমরা পাবো 2040 সাল পর্যন্ত। অর্থাৎ আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনীতির যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না।